আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, হাজারিওনা রসায়ন এমসিকিউ সলভ কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের যে দ্বিতীয় চ্যাপ্টারটা রয়েছে জৈব রসায়ন, এই দ্বিতীয় চ্যাপ্টারের আমরা চতুর্থ ক্লাসটি নিব। এ পর্যায়ে আমরা এই চ্যাপ্টারে যে তিনটা ভাগে ভাগ করা হয়েছে ক খ গ, তো গ নম্বর যে অংশটুকু আছে বিভিন্ন যে যৌগমূলক আছে, বিভিন্ন যৌগ আছে, এগুলো শনাক্তকরণ, ফেনল, অ্যালডিহাইড, কিটোন, এই যে শনাক্তকরণের বিষয়গুলো রয়েছে, এগুলো নিয়ে আজকে আলোচনাগুলো থাকবে। তো আজকে আমরা সাধারণ যে এমসিকিউগুলো রয়েছে এটা কমপ্লিট হবে আজকে ক্লাসটা নিলে। এরপর হবে বহুপদী যে এমসিকিউগুলো রয়েছে, এরপর থাকবে অভিন্ন এমসিকিউগুলো, অভিন্ন। আচ্ছা, তো দেখো প্রথম যে প্রশ্নটা আছে 91 নাম্বার এখানে রয়েছে, তোমাদের বইতে হয়তো 95 বা একটু মিস্টেক হইতে পারে, মানে নাম্বারিং এ একটু মিলায় নিও। ওকে, দেখো জৈব যৌগে হাইড্রোক্সাইড মূলক মানে হচ্ছে অ্যালকোহল, যে মূলকটা রয়েছে, অ্যালকোহল আছে কিনা জিনিসটা, এই মূলক শনাক্তকরণে নিচের কোন বিকারক ব্যবহার করা হয়? দেখো এই যে অ্যালকোহল, এই অ্যালকোহলকে শনাক্ত করার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে। অ্যালকোহলকে আমরা সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করতে পারি। সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করলে কি হয়, এখানে যে সোডিয়াম অ্যালকোক্সাইড তৈরি হয়। এরপর আমরা কি করতে পারি, এটার সাথে অ্যাসিড বিক্রিয়া করতে পারি। অ্যাসিডের বিক্রিয়া করলে এস্টার তৈরি হয়, আমরা দেখছিলাম ওখানে সুগন্ধি যে ফলের ঘ্রাণ বের হয়। তারপর আমরা কি করতে পারি, অ্যাসিটাইল ক্লোরাইড দ্বারা বিক্রিয়া করতে পারি, ওখানেও তোমার হচ্ছে HCl যেটা তৈরি হয়, ও এটা দেখতে হয়। আচ্ছা, আমরা এই জায়গাটা দেখি কি কি আছে। দেখো এখানে সোডিয়াম ধাতু আছে, যেহেতু এটা দিয়ে এটাকে শনাক্ত করা যাবে। তো বিক্রিয়াটা যদি আমি দেখাই কিভাবে হয়, মনে করো একটা অ্যালকাইল মূলক এখানে আছে, অ্যালকোহল এখানে আছে, তো এটা কি করে সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করে। ধরো সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করে, তো বিক্রিয়া করে কি হচ্ছে, সোডিয়াম অ্যালকোক্সাইড উৎপন্ন হচ্ছে, সোডিয়াম অ্যালকোক্সাইড উৎপন্ন হচ্ছে। তো এই জায়গায় আরেকটা জিনিস উৎপন্ন হয়, সেটা হচ্ছে H2, মানে হাইড্রোজেন গ্যাস। তো এই যে হাইড্রোজেন গ্যাস, এই গ্যাসটা হচ্ছে উড়ে চলে যায়, ঠিক আছে। গ্যাসটা যখন উড়ে চলে যায় তখন কি হয়, এখানে বুদবুদ 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 সৃষ্টি হয়। তো এটা দেখে কিন্তু আমরা শনাক্ত করতে পারি যে এটা একটা অ্যালকোহলিক মূলক ছিল, বা হচ্ছে হাইড্রোক্সাইড মূলক ছিল, বা একটা অ্যালকোহল ছিল। আর যদি এস্টারীকরণ বিক্রিয়া দিতে পারি, সেটাও কিন্তু এইটার মাধ্যমে হয়। এই যে অ্যালকোহলটা, এই অ্যালকোহল এখানে যদি আমরা অ্যাসিডের সাথে বিক্রিয়াটা দিই, তখন কি হয় দেখো, ধরো একটা অ্যাসিড এখানে ছিল CH3COOH, অ্যাসিডটার সাথে বিক্রিয়া দিলাম, তখন কি হয়, এখান থেকে এখন পানি অপসারিত হয়। পানি অপসারিত হয়ে এই জায়গাটা আমি বিক্রিয়াটা কমপ্লিট করে দিচ্ছি। ধরো CH3CO, আচ্ছা সিও এখানে আরটা যুক্ত হয়ে যাচ্ছে, তাই না, সিও এখানে আরটা যুক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে একটা সিও ছিল। আচ্ছা, এরকম একটা জিনিস তৈরি হয়ে যাচ্ছে, তাই না। আর এই জায়গা থেকে কি হয়, পানি অপসারিত হয় এখনো এভাবে। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাই। এটা ছিল সোডিয়াম ধাতু। নিচের কোন যৌগটি টলেন বিকারকের সাথে সিলভার দর্পণ দেয়? তো টলেন বিকারক, ফিলিং দ্রবক, এই যে জিনিসগুলো রয়েছে, এগুলো হচ্ছে আমাদের অ্যালডিহাইড যে বিক্রিয়াগুলো রয়েছে, অ্যালডিহাইডেরা বিক্রিয়া দেয়। টলেন বিকারক, ফিলিং দ্রবক, এদের সাথে অ্যালডিহাইড বিক্রিয়া দেয়। যেমন কি কি আছে দেখো, এখানে প্রোপানল আছে, নল আছে, প্রোপাইন আছে। আচ্ছা দেখো, এখানে প্রোপানল যেহেতু আছে অ্যালডিহাইড, তো অ্যালডিহাইড থাকলে কি হয়, অ্যালডিহাইড থাকলে হচ্ছে ওরা বিক্রিয়া করে। টলেন বিকারক যেগুলো আছে, টলেন বিকারক, ফেলিং দ্রবণ, এগুলো হচ্ছে এই অ্যালডিহাইড যেটা আছে এটার সাথে বিক্রিয়া করে। তো এটা একটা এটাও একটা পরীক্ষামূলক বিক্রিয়া, এটার সাহায্যে আর কি অ্যালডিহাইড এবং কিটোন শনাক্ত করা হয় জিনিসটার মাধ্যমে। অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ দ্বারা নিচের কোনটি শনাক্ত করা যায়? তো এটা হচ্ছে অ্যালডিহাইড, সে আগের কাহিনী টলেন বিকারকের মতো। দেখো এখানে একটা অ্যালডিহাইড দেওয়া আছে, ইথানেল, এর সাথে যদি আমরা কি আছে এখানে দেখো, একটা স্টার দেওয়া আছে, তাই না, এর মধ্যে আচ্ছা একটা কিটোন দেওয়া আছে, এর মধ্যে পার্থক্যসূচক বিক্রিয়া। তো এখানে আছে ইথানেল, আর এখানে আছে প্রোপানন। ওকে, তো এটা হচ্ছে
একটা অ্যালডিহাইড, এটা হচ্ছে একটা কিটোন। তো অ্যালডিহাইড এবং কিটোন এদের ভিতর পার্থক্যসূচক বিক্রিয়া আমরা কিভাবে করতে পারি? এদের পার্থক্যসূচক বিক্রিয়া করতে পারি কিসের মাধ্যমে? দেখো এই যে সিলভার নাইট্রেট, ডায়ামিন সিলভার নাইট্রেট যেটা আছে এটার মাধ্যমে কিন্তু করতে পারি, যে টলিন বিকারকগুলোর মাধ্যমে। আর এই জায়গায় যে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন যেটা ছিল, এটা দিয়ে কিন্তু এদের শনাক্ত করা যায় না। এই যে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, এটা দিয়ে হচ্ছে এদের ভিতরে যে কিটো মূলকটা আছে ওইটা শনাক্ত করে সাধারণত। এই যে এই দুটার ভিতরে কিন্তু দেখো, দুইটার ভিতরে কিন্তু এই কিটো মূলকটা কিন্তু রয়েছে, এই মূলকটা রয়েছে, এটা অ্যালডিহাইডের ভিতরে রয়েছে, কিটোনের ভিতরে রয়েছে। এই দুইজনের সাথে কিন্তু এই 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন এটা বিক্রিয়া করে। তবে এই এই যৌগটাতে, এই মূলকটাতে থাকলেই সবার সাথে বিক্রিয়া করবে এমন না, অ্যাসিডের ভিতরেও কিন্তু থাকতে পারে, কিন্তু ওখানে এটা বিক্রিয়া করবে না। অ্যাসিড, এস্টার, অ্যালকোহল এদের সাথেও কিন্তু এই 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন বিক্রিয়া করে না। শুধুমাত্র এখানে অ্যালডিহাইড এবং কিটোনের ক্ষেত্রে এই 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন বিক্রিয়া করে থাকে। অ্যাক্রোলিন পরীক্ষা দ্বারা কোনটি শনাক্ত করা যায়? দেখো অ্যাক্রোলিন জিনিসটা হচ্ছে গ্লিসারিন থেকে উৎপন্ন হয়। তো গ্লিসারিনকে যদি পটাশিয়াম হাইড্রোজেন সালফেট দ্বারা যদি বিক্রিয়া করি, তখন এই জায়গা থেকে অ্যাক্রোলিন তৈরি হয়। তার মানে এই যে গ্লিসারিন যেটা আছে, গ্লিসারিন থেকে আমরা অ্যাক্রোলিন তৈরি করতে পারি। দেখো প্রসেসটা যদি একটু দেখো তাহলে কিন্তু ইজিলি বুঝতে পারবা। তো গ্লিসারিন কিরকম থাকে? CH2CO, আচ্ছা ঠিকঠাক আছে তো গ্লিসারিন। ওকে, এখন এটার সাথে যদি আমরা পটাশিয়াম SO4 হাইড্রোজেন সালফেট বিক্রিয়া দিই, তখন এই জায়গা থেকে কি হয়? অ্যাক্রোলিন তৈরি হয়। এই জায়গা থেকে তৈরি হয় অ্যাক্রোলিন, এখান থেকে অ্যাক্রোলিন তৈরি হয়। কি কি অ্যাক্রোলিন তৈরি হবে দেখো, CH2 দ্বিবন্ধন C, CH, CHO। আচ্ছা, এই যে অ্যাক্রোলিন তৈরি হয়ে গেল, এটা কিন্তু বিশ্রী গন্ধযুক্ত। অ্যাক্রোলিনটা হচ্ছে বিশ্রী গন্ধযুক্ত। এরপর দেখো, তো এই জায়গায় কি তৈরি হলো? গ্লিসারিন। তো অ্যাক্রোলিন পরীক্ষা দ্বারা গ্লিসারিন শনাক্ত করা যায়। পরের প্রশ্ন দেখো, কার্বিলামিন পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায় কি? দেখো 1 ডিগ্রি অ্যামিন, এটা আমরা গত ক্লাসে সুন্দরভাবে পড়ে দিয়েছিলাম যে কার্বিলামিনটা 1 ডিগ্রি অ্যামিনের সাথে বিক্রিয়া করে। কারণ 1 ডিগ্রি অ্যামিনের সাথে বিক্রিয়া করার কারণ হচ্ছে, কারণ 1 ডিগ্রি অ্যামিনে 2টা হাইড্রোজেন থাকে, তাই না? 1 ডিগ্রি অ্যামিনে 2টা হাইড্রোজেন থাকে। আচ্ছা যাক, এটা আমি আগের ক্লাস সুন্দরভাবে করে দিয়েছি ব্যাখ্যা করে, তোমরা ক্লাসটা একটু দেখে নিও। গ্লিসারিন শনাক্তকরণ পরীক্ষা যে যৌগটি উৎপন্ন হয়, দেখো একই প্রশ্ন কিন্তু ঘুরে পরে দিয়ে দিছিল যে ট্রুপ্রোপিন 1L, ট্রুপ্রোপিন 1L। আমরা যে অ্যাক্রোলিনটা তৈরি করছিলাম, আচ্ছা দেখো আমরা যে অ্যাক্রোলিনটা তৈরি করছিলাম, এখানে দেখো কি কি তৈরি ছিল? CH2 দ্বিবন্ধন CH। আচ্ছা, তো এইটাই তো অ্যাক্রোলিনটা তৈরি হয়েছিল না একটু আগে গ্লিসারিন থেকে? তো এখন দেখো যদি আমরা নাম্বারিং করি, এটা 1 নাম্বার, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন। তো 2 নাম্বার কার্বনে কিন্তু এই অ্যালকিন মূলকটা রয়েছে না, এই দ্বিবন্ধনটা আছে। তাহলে হচ্ছে দেখো যেহেতু এটা 3, তার মানে হচ্ছে প্রোপিন হবে। তো 2 প্রোপিন আর 1 নাম্বার যেহেতু অ্যালডিহাইড মূলকটা আছে, তো আমরা এভাবে লিখবো এই 2 প্রোপিন 1L, 2 প্রোপিন 1L আইউপ্যাক নাম অনুসারে। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে পার্থক্য নির্ণয়ের জন্য কোনটি ব্যবহার করা হয়? এই যে নাইট্রাসো HNO2 এই জিনিসটা ব্যবহার করা হয়। HNO এই জিনিসটা ব্যবহার করা হয়। এটাও আমি আগের ক্লাসে খুব সুন্দরভাবে পড়া দিয়েছিলাম। এই যে এটা কিন্তু তৈরি হয় সোডিয়াম, এটা থেকে এটার সাথে যদি আমরা HCl বিক্রিয়া করি, তখন কিন্তু এই জায়গা থেকে HNO2 এই জিনিসটা তৈরি হয়, HNO2 তৈরি হয়, নাইট্রাস। নাইট্রাস এই জিনিসটা তৈরি হয়। তো এটা আমি আগের ক্লাসে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম যে 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন কোনটার সাথে বিক্রিয়া করে কি করে? 1 ডিগ্রির সাথে বিক্রিয়া করে এই জায়গায় তৈরি করে তোমার অ্যালকোহল। আচ্ছা আমি আর মূলক দিয়ে বুঝাচ্ছি, এখানে ধরো অ্যালকোহল তৈরি হচ্ছে। ওকে, 2 ডিগ্রির সাথে বিক্রিয়া করে এখানে যে হলুদ তৈলাক্তযুক্ত যে দ্রবণটা তৈরি করে ওইটা, আর 3 ডিগ্রির সাথে বিক্রিয়া করে এটা তোমার অ্যামিন তৈরি করে।
ঠিক আছে, ট্রাইমিথাইল অ্যামিনো নাইট্রাস ওটা তৈরি করে। ট্রাইমিথাইল অ্যামিনো নাইট্রাস যেটা আছে না, CH3 ট্রাইমিথাইল অ্যামিনো নাইট্রাস। এখানে মিথাইল না দিয়ে আমরা আর মূলকটা দিই, জানি না তো কয়টা কি কি আছে এখানে, তো আর মূলকটা দিই। এখানে আছে অ্যামিন ছিল, তার সাথে কি ছিল এখানে, তার সাথে এখানে নাইট্রাসের মূলকটা ছিল। এগুলো আর কি হয়, একটু বিক্রিয়ার তিনটা দেখে নিও। তো এগুলো হচ্ছে আমরা যে প্রিভিয়াস যে ক্লাসটা ছিল ওই ক্লাসে কিন্তু সুন্দরভাবে তিনটার বিক্রিয়া আমি সুন্দরভাবে দেখাই দিছি, যে তিনটা কিভাবে পার্থক্য তৈরি করা হয়। অ্যালকোহল তৈরি হয়, তারপর হচ্ছে হলুদ তেলযুক্ত যৌগটা তৈরি হয়, এবং 3 নম্বর হচ্ছে ওই যে ট্রাইঅ্যালকাইল বা ট্রাইমিথাইল অ্যামিনো নাইট্রাস। যাই হোক, তো এই জায়গাটায় কোনটা তৈরি হবে, এই যে নাইট্রাস, এটার মাধ্যমে অ্যামিনটাকে শনাক্ত করা যাবে। অসম্পৃক্ত জৈব যৌগ শনাক্তকরণে ব্যবহার করা হয় কোনগুলো? অসম্পৃক্ত জৈব যৌগ শনাক্ত করার ক্ষেত্রে আমরা তো ব্রোমিন দ্রবণ ব্যবহার করতে পারি। অসম্পৃক্ত মানে 1 কার্বন 2 কার্বন আছে, এগুলো এখানে কি, হ্যাঁ, ব্রোমিন দ্রবণ। তো ব্রোমিন দ্রবণে যে বাদামি রং আছে ওটা যে বিবর্ণ করে ফেলে, এটা তো আমরা ইয়াতে দেখছিলাম যে একদম 19 থেকে এই বিক্রিয়াটা আছে আমাদের সবার। লুকাস বিকারক ব্যবহার করা হয় কোন যৌগ শনাক্ত করতে? এটা খুবই কমন একটা প্রশ্ন। লুকাস বিকারক এটা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রির যে অ্যালকোহলগুলো রয়েছে এই অ্যালকোহলগুলোকে শনাক্ত করার ক্ষেত্রে লুকাস বিকারক ব্যবহার করা হয়। ঠিক আছে, জিঙ্ক ক্লোরাইড ও গাঢ় সালফার হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে মিশ্রণটা, ওখান থেকে লুকাস বিকারকটা তৈরি হয়। ওখানে 1 ডিগ্রির ক্ষেত্রে কি হয়, যে 3 ডিগ্রি থেকে যদি শুরু করি, 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে খুব দ্রুত এটা হচ্ছে বিক্রিয়া করে দেয়। 2 ডিগ্রির ক্ষেত্রে একটু কম ধীরে বিক্রিয়া করে, মানে অধক্ষেপ করে, এবং 1 ডিগ্রি যেটা আছে ওটার ক্ষেত্রে খুব ধীরে আর কি বিক্রিয়া করে, মানে তাপ দিতে হয়, কক্ষ তাপমাত্রায় বিক্রিয়া করে না মেনলি। তো এভাবে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করি। তো অ্যালকোহলটা হচ্ছে এটা সঠিক উত্তর। ফেনলের সাথে ব্রোমিন পানি যোগ করলে কি হবে? ফেনলের সাথে যদি ফেনল থাকে তো ব্রোমিন পানি যদি যোগ করি, তো ফেনল কোথায়, ব্রোমিনটা কোথায় যাবে? ব্রোমিনটা হচ্ছে 2 নাম্বার, 4 নাম্বার এবং 6 নাম্বার যে ইয়াতে চলে যাবে। দেখো, এটা হচ্ছে ফেনল। ফেনলটা আমি আঁকায় দিচ্ছি। তো এখানে তো ফেনল রয়েছে। তো ফেনল এটা কি ধরনের ওএইচ মূলক? এটা হচ্ছে তোমার সক্রিয়কারী মূলক। তার মানে হচ্ছে 2 নাম্বারে, তারপর হচ্ছে আচ্ছা ব্রোমিনটা চলে আসতেছে, তাই না? ব্রোমিন পানি যদি যোগ করি তখন কোথায় কোথায় ঢুকবে? 2 নম্বরে, 4 নম্বরে, আর হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, যেটা অর্থপ্যারা নির্দেশক 2 নম্বর, 4 নম্বর, হ্যাঁ এটা অর্থপ্যারা নির্দেশক। তাহলে কোথায় কোথায় ঢুকবে? এই জায়গায় ব্রোমিন একটা ঢুকবে, এখানে ব্রোমিন একটা ঢুকবে, এখানে ব্রোমিন একটা ঢুকবে, এভাবেই তো হচ্ছে। তাহলে কি হচ্ছে যে 1 2 3 4 5 6, তাহলে 2 4 6 2 4 6 2 4 6 ট্রাইব্রোমো ফেনল, হালকা হলুদ হয় জিনিসটা। বিশ্রী গন্ধযুক্ত অ্যাক্রোলিন উৎপন্ন হয় কোনটিতে? একটু আগে করে আসছে, দেখো গ্লিসারিনের সাথে যদি পটাশিয়াম হাইড্রোজেন সালফেটের বিক্রিয়া দেয় তখন এখান থেকে অ্যাক্রোলিনটা তৈরি হয়। এটা আমরা শুরুতেই বিক্রিয়াটা করে আসছি। প্রাইমারি অ্যামিন শনাক্তকরণে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? সে একই পরীক্ষা চলে আসলো, কার্বিলামিন পরীক্ষা। একই সাথে মনে রাখো, আমাদের যদি এই জায়গায় চলে আসে ক্লোরোফর্ম শনাক্তকরণের ক্ষেত্রে, সেটা আমরা কার্বিলামিন পরীক্ষা দিতে পারি। কারণ হচ্ছে কার্বিলামিন পরীক্ষাটা মূলত 1 ডিগ্রি অ্যামিন আর ক্লোরোফর্ম এবং হচ্ছে একটা ক্ষার পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড, এরা বিক্রিয়া করে কার্বিলামিন তৈরি করে। অ্যালডিহাইড মূলক শনাক্তকরণ ব্যবহৃত পরীক্ষা কোনটি? আচ্ছা, আমি কি করব, অ্যালডিহাইড মূলকটা, শুধু মূলকটা শনাক্ত করব। তা মূলকটা শনাক্তকরণের ক্ষেত্রে আমরা কি কি করতে পারি? ফিলিং দ্রবণ ও আয়োডোফর্ম পরীক্ষা করতে পারি, ফিলিং দ্রবণ ও টলেন বিকারক পরীক্ষা করতে পারি, টলেন বিকারক ও লুকাস বিকারক পরীক্ষা করতে পারি। কোনটা করা যায়? তা ফিলিং দ্রবণ ও টলেন বিকারক, এদের সাহায্যে কিন্তু আমরা অ্যালডিহাইড মূলকটা শনাক্ত করতে পারি। এখন দেখো, এই জায়গায় অ্যালডিহাইড মূলকটা এই যে ফিলিং দ্রবক এবং টলেন বিকারক দুজনের সাথে বিক্রিয়া করবে, তাই না? অ্যালডিহাইড মূলকটা ফিলিন দ্রবক ও টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে, যেটা হচ্ছে কিটোন মূলকটা করে না। মানে কিটোনটা হচ্ছে ফিলিং দ্রবণ এবং টলেন বিকারকের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে না, যেটা অ্যালডিহাইড করে। এটা
তোমরা জানো ইজিলি। অ্যালকাইন ওয়ান শনাক্তকরণে ব্যবহৃত হয় কোনটি? দেখো অ্যালকাইন ওয়ান, এটার ক্ষেত্রে আমরা কি শনাক্ত করতে পারি? অ্যালকাইন ওয়ানের ক্ষেত্রে দেখো এই যে ডাইঅ্যামিন কিপ্রাস ক্লোরাইড, এটা আমরা ব্যবহৃত করতে পারি। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে খুব সুন্দর একটা বিক্রিয়া তৈরি হয়। মনে করো যে অ্যালকাইন যেটা আছে, সি ট্রিপল বন্ধন, এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল। যখন এদের সাথে আমি বিক্রিয়া দিই, তখন দুই পাশে হাইড্রোজেন সরে গিয়ে এই কপারগুলো বসে থাকে, মানে হচ্ছে মেইন যে প্রোডাক্টটা ওইটা এসে বসে থাকে। দেখো এটা লিখলাম না, আমি একদম ডিরেক্ট চলে গেলাম। তো কি করবে, এই হাইড্রোজেনটা এখানে চলে আসে, মানে এই কপারটা এখানে চলে আসে, এই একটা অবস্থা তৈরি হয়। ঠিক আছে, এই একটা অবস্থা তৈরি হয়। আচ্ছা, এখানে সিলভার থাকলে সিলভার ঢুকতো, মানে যা থাকতো তাই ঢুকতো। কি হলো, এটা কেন আসলো? ঠিক আছে, তো 105 নম্বর। দেখো কাজটা করছে কি, এখানে একটু ভুল করে ফেলছে। এটা হচ্ছে কত নম্বর? 105 নম্বর। দেখো এই জায়গায় একটু মিস্টেক হয়ে গেছে, আসলে এটার উত্তরটা 1 নম্বর। এই যে এই জায়গায় হয়তো টাইপিং একটু মিস্টেক হয়ে গেছে, তো এটা উত্তর হবে না আসলে। দেখো এই জায়গায় উত্তরটা ভুল দেখানো আছে, তো এটা একটু, মেন উত্তর হচ্ছে এটা। তো এই বিক্রিয়াটা হচ্ছে তোমাদের বইতে সরাসরি পেয়ে যাবে, সেম এই ধরনের অনেকগুলো বিক্রিয়া রয়েছে। ওকে, এই বিক্রিয়াটা তোমাদের বইতে পেয়ে যাবে, বুঝছো? এটার সাথে তোমার যদি সোডিয়াম বিক্রিয়া দিতে পারো, সোডিয়াম বিক্রিয়া দিলে সোডিয়াম ঢুকতো, যা দিতাম তাই ঢুকতো, তাই না? সোডিয়ামও বিক্রিয়া করতো এটার সাথে, সিলভার ডায়ামিন সিলভার নাইট্রেট যেটা আছে ওটা ঢুকতো, যেটা দিতাম ওইটাই ঢুকতো, বুঝছো? এটা না, এটা কিন্তু ভুলে হয়ে গেছে। তো এটার সাথে আরো কি কি বিক্রিয়া দিত? আমি যদি শুধু এটা না, আমি যদি সোডিয়াম দিতাম, দেখো যদি সোডিয়াম দিতাম তখনও কিন্তু এই দুই পাশে সোডিয়াম ঢুকে যেত। এই বিক্রিয়াটা খুবই মজার একটা বিক্রিয়া, মানে তুমি যা দিবা তাই এখানে ঢুকে যাচ্ছে। ওকে, যদি এটার পরিবর্তে যে সিলভার থাকতো, এখানে যে সিলভার থাকতো, তখন হচ্ছে এখানে সিলভার থাকতো। এটা একটু মনে রাখো বিক্রিয়াটা। পরের প্রশ্ন, কার্বিলাইন পরীক্ষা দ্বারা নিচের কোনটি শনাক্ত করা যায়? তো কার্বিলাইন পরীক্ষা দ্বারা একটু একটু আগে দেখে আসছি যে প্রাইমারি অ্যামিন যেটা ছিল, এখানে তো প্রাইমারি অ্যামিন নাই। দেখো এই যে ক্লোরোফর্মটা কিন্তু দেওয়া আছে, তাহলে এর মাধ্যমে কিন্তু বুঝতে পারলা যে ঘোরাফেরা কিন্তু অনেক জায়গা থেকে প্রশ্ন করে, একই বিক্রিয়া থেকে দুইবার ধরনের প্রশ্ন করতে পারে। তোমরা যদি দুই একটা বিক্রিয়া ভালোভাবে বুঝে ফেলতে পারো তাহলে কিন্তু ইজিলি সলভ করতে পারবা। তো কার্বিলাইন পরীক্ষা আমি বলছিলাম যে এখানে প্রাইমারি অ্যামিনের সাথে ক্লোরোফর্মটাও বিক্রিয়া করে, প্রাইমারি অ্যামিনের সাথে ক্লোরোফর্মটাও বিক্রিয়া করে এই জায়গাটায়। বোঝা গেছে? আচ্ছা, এই যে তো এগুলো বিক্রিয়া করে কি করে? এগুলো বিক্রিয়া করে আমাদের কার্বিলাইন তৈরি করে। আর এই যে দেখো এখানে বিক্রিয়াটা মেইনলি ঘটে এসে এই দুইটা হাইড্রোজেনের কারণে। ওকে, কারণ এই জায়গায় পরবর্তীতে এখানে এসে HCl তৈরি করে, HCl তৈরি করে না, এই যে এখানে পটাশিয়াম ক্লোরাইড তৈরি করবে। আচ্ছা দেখো জৈব যৌগে যদি আমরা কার্বক্সিলিক যে মূলকটা রয়েছে, যে অ্যাসিড মূলক, এটা শনাক্তকরণে কোনটি ব্যবহার করব? দেখো এটা শনাক্তকরণের ক্ষেত্রে আমরা অনেক কিছু ব্যবহার করতে পারি, সোডিয়াম হাইড্রোক্সাইডও ব্যবহার করতে পারি। সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে তো আমরা হাইড্রোক্সাইড না, এটা দিয়ে আমরা একটা বিক্রিয়া তৈরি করতে পারবো। যাই হোক, এই যে সোডিয়াম বাইকার্বনেট এটাও ব্যবহার করতে পারি। এখানে কোনটা ব্যবহার করবো? হ্যাঁ, সোডিয়াম বাইকার্বনেট, এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ওকে, সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করতে পারি এখানে। কার্বলিক অ্যাসিডের অপর নাম কি? কার্বলিক অ্যাসিডের অপর নাম কি? কার্বলিক অ্যাসিডের অপর নাম হচ্ছে যে আমাদের
এটা ছিল ফেনোটা, যে সাপটা তারাই হচ্ছে না অনেক সময় যে সাপ তাড়াতে ব্যবহার করে না কার্বলিক অ্যাসিড, আসলে এগুলো কোনো কাজের না। আইআর বর্ণালীতে কার্যকর মূলক অঞ্চলের তরঙ্গ সংখ্যা কত? তরঙ্গ সংখ্যা এটা হচ্ছে 4000-এর ভিতরে, 1000 থেকে 4000 যে রেঞ্জটা আছে, এই যে চলে আসছে মুখস্থবিদ্যার, তোমাদের যাদের মুখস্থবিদ্যা আছে তাদের মুখস্থবিদ্যা দেখানোর মতো জায়গা এখানে চলে আসছে। এখানে যার যত মুখস্থবিদ্যা আছে তার সবচেয়ে ভালো কাজ করবে। দেখো এই যে আইআর বর্ণালী, এই অঞ্চলটা তোমাদের একটা চার্ট আছে বইতে, ওটা সুন্দরভাবে নোট করে মুখস্থ করে ফেলতে হবে, এছাড়া করার কিছুই নাই। এগুলো মুখস্থ ছাড়া করার কিছুই নেই। দেখো 1000 থেকে 4000 সেন্টিমিটার পর্যন্ত হচ্ছে এটার অঞ্চল। এই অঞ্চল জুড়ে আইআর বর্ণালী দেয়। এর ভিতরে বিভিন্ন যেমন অ্যালকোহল, অ্যালডিহাইড, তারপর হচ্ছে সিএইচ বন্ধন, ওএইচ বন্ধন, কার্বক্সিলিক অ্যাসিড, কীটমূলক, এটা কি কোন ধরনের যেই তরঙ্গ সংখ্যা বা বিস্তৃত থাকে আইআর বর্ণালীতে, এই জিনিসগুলো আমাদের মাথায় রেখে আগাতে হবে। দেখো নিচের কোন অঞ্চলে আইআর বর্ণালীর সাহায্যে কার্বনিক মূলক শনাক্ত করা যায়? তো আইআর বর্ণালীর সাথে কার্বনিক মূলক যদি আমরা শনাক্ত করতে চাই তাহলে কত দিতে হবে? 3200 থেকে 3600, থেকে 3600। এই জিনিসটা তো ছিল হচ্ছে এটা না, এটা হচ্ছে 1600 থেকে 1800। কার্বনিল মূলক করতে হবে 1600 থেকে 1800। এখানে হ্যাঁ 1600 থেকে 1800, এটা হচ্ছে কার্বনিল মূলক শনাক্তকরণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর যে 3200 থেকে 3600 এটা হচ্ছে অ্যালকোহলিক যে মূলকটা ছিল ওইটা কিন্তু ছিল, ওইটা শুরু হয় হচ্ছে 2500 থেকে। আছে একটু লিখে দেই। দেখো এই যে হাইড্রোক্সিল মূলকটা, এটার রেঞ্জ হচ্ছে তোমার এই যে 2500 থেকে শুরু হচ্ছে, 2500 থেকে শুরু করে 3600 পর্যন্ত চলে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তো এগুলোর আবার বিভিন্ন জিনিসপত্র আছে এখানে, ওএস, আবার সিও জিনিসপত্র আছে, সিওর মূলকের আবার বিভিন্ন হিসাব নিকাশ আছে 1050 থেকে। আবার ফেনলের আবার বিষয় আছে, অ্যালকোহল তো শুধু না, ফেনলও আছে। ফেনলের ক্ষেত্রে দেখা যায় যদি ফেনলের ক্ষেত্রে হয় তখন হচ্ছে এটার মান একটু বেশি, 1200 কত জানো, 1250 সামথিং। তো এই জিনিসগুলো একটু মুখস্থ করা ছাড়া উপায় আসলে নাই। আইআর বর্ণালীতে শোষণ বা নিঃসরণ ব্যান্ড 1715 সেন্টিমিটার কম্পন সংখ্যা নিচের কোন মূলকটি শনাক্ত করে? দেখো 1715। তো 1715 এই জিনিসটা হচ্ছে আমাদের এই যে কিটো মূলকটা ছিল, এই যে কিটো মূলকটা হচ্ছে 1715। হ্যাঁ আছে মনে এখনো। আচ্ছা যাই হোক, জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণের বর্ণালীতে সর্বোত্তম পদ্ধতি কোনটি? এই যে আইআর পদ্ধতিতে আমরা ব্যবহার করতে পারি, আইআর পদ্ধতি এটা হচ্ছে সর্বোত্তম পদ্ধতি। নিচের কোন অঞ্চলে আইআর বর্ণালীর সাহায্যে অ্যালকোহল মূলক শনাক্ত করা যায়? দেখো চলে আসছে আবার অ্যালকোহল মূলকটা, আমরা একটু আগে দেখাইছিলাম। এত বড় কেন অপশনই ধরতেছে না। আচ্ছা দেখো, এই দেখো সুন্দরভাবে দেওয়া আছে। দেখো অ্যালকোহলের বন্ধনটা এই যে 3200 থেকে 3600 যে রেঞ্জটা, এটা হচ্ছে অ্যালকোহলের ক্ষেত্রে এটা হয়ে থাকে। আর এই যে সিও বন্ধনটা যে 1000 থেকে 50 সেন্টিমিটার, ওকে, 1000 থেকে 50 সেন্টিমিটার, এটা হচ্ছে অ্যালকোহলীয় মূলক শনাক্তকরণের ক্ষেত্রে 1 নম্বরটা। নিচের কোন অঞ্চলে আইআর বর্ণালীর সাহায্যে ফেনোলিক, দেখো একটু আগে বলছিলাম যে অ্যালকোহল এবং ফেনোলিক দুটো একটু আলাদা আলাদা থাকে, তো ফেনোলিক এটা একটু বেশি থাকে 1250-এর মতো সামথিং। তো এটা একটু দেখে শুনে অ্যান্সার করতে হবে। তো ফেনলের ক্ষেত্রে এবং অ্যালকোহলের ক্ষেত্রে এই দুইটার কিন্তু ওএইচ বন্ধন যেটা এটা কিন্তু সেম 3200 থেকে 3600 রেঞ্জের ভিতর থাকে। ওএইচটা কিন্তু সেম। দেখো এই দুইটা কিন্তু একই, এই দুইটার ভিতরে কোনো পার্থক্য নেই। এই দুইটার ভিতর পার্থক্য নাই, পার্থক্যটা হয়েছে এই জায়গায়, এখানে হচ্ছে 1050, এখানে হচ্ছে 1220, 1050 1220। তো এই জায়গায় তাহলে এটা একটু মনে রাখবো যে ফেনলের ক্ষেত্রে একটু মনে রাখো। তো ফেনলের ক্ষেত্রে এই জিনিসটা একটু বেশি হয়ে যায়, মানে হচ্ছে 1050, এখানে হচ্ছে 1220, এতটুকু একটু মনে রাখো তাহলেই হয়। ওটা তো দেখালাম না। হ্যাঁ ঠিক আছে। নিচের কোন অঞ্চলে আইআর বর্ণালীর সাহায্যে অ্যালডিহাইড মূলক শনাক্ত করা যায়? দেখো অ্যালডিহাইড কিটোন এগুলো চলে আসছে। এই যে একটু আগে একটা কোশ্চেন সলভ করে আসলাম না, ওখানে 1700 কত যেন দেওয়া ছিল, তো ওইটাই কিন্তু এখানে আবার প্রশ্ন আকারে দেওয়া আছে। দেখো এই যে 1700 থেকে 1740, এটা হচ্ছে
অ্যালডিহাইড মূলক শনাক্ত করা যায়। এবং সিএস এটা 1000 সেন্টিমিটার। ও আচ্ছা আচ্ছা, এটা না। সি, হ্যাঁ হ্যাঁ। তো 1700 থেকে 1740 এটা ঠিক আছে। সিএস বন্ধনটা একটু বেশি, 2700 থেকে 2900, 2700 থেকে 2900, এটা একটু মনে রেখো। তো সিও বন্ধনটা এটা ঠিক আছে 1700 থেকে 1740, কিন্তু সিএইচ যে বন্ধনটা এটা 2700 থেকে 29। এগুলো নোট করে সুন্দরভাবে মুখস্থ করে রাখতে হবে। মুখস্থ করেও যে বেশি একটা লাভ হবে তা না, এগুলো ভুলে যাবে, বারবার পড়তে হবে। আয়ার বর্ণালীতে আবার চলে আসছে কীটন মূলকের বন্ধন প্রসারণের জন্য তরঙ্গ সংখ্যা কত। তো এটা হচ্ছে 1700 এক এক থেকে শুরু করছিল, এখানে সবই দেখো 1725, 1760, 1785, সবই একই রকম দেওয়া আছে। হ্যাঁ, তো যেহেতু এটা 1700 থেকে শুরু হয়েছিল, 1701, তো এটি আমরা দিই। যাই হোক, আয়ার বর্ণালী চলে গেল। একদম মুখস্থ পার্ট যেটা, সেটা হচ্ছে তোমরা বসে ডিরেক্ট মুখস্থ করে ফেলবো, আর কোনো কথা নেই। এবার আসো আমরা কিছু ডিনামাইট তৈরি করি। ডিনামাইট তৈরিতে ডিনামাইট তৈরিতে নিচে কোনটি ব্যবহার করা হয়? দেখো, ডিনামাইট তৈরিতে আমরা নাইট্রোগ্লিসারিন এই জিনিসটা ব্যবহার করি। তো এই যে এখন যে বিষয়গুলো রয়েছে, এটা হচ্ছে তোমাদের বই শেষের দিকে কিছু আছে, যেমন গ্লিসারিন তৈরি করে কিভাবে, টিএনটি তৈরি করে কিভাবে, ডিনামাইট তৈরি করে কিভাবে, তারপর হচ্ছে প্যারাসিটামল তৈরি করে কিভাবে, এই যে যে বিষয়গুলো আছে, এই জিনিসগুলো থেকে কিন্তু এখানে চলে আসে। তো ওই জায়গা থেকে একটু দাগে দাগে তোমাদের পড়তে হবে, এটাও একটু মুখস্থ টাইপের। জাহাজ ধ্বংসকারী টর্পেডো টর্পেডো তৈরিতে কোনটি ব্যবহার করা হয়? দেখো, ট্রাইনাইট্রোটুলুইন যেটা, এটা ব্যবহার করা হয় টর্পেডো তৈরিতে, ট্রাইনাইট্রোটুলুইন, এই যে টিএনটি যেটা। পরের প্রশ্ন দেখো, হৃদরোগের নিবারণ কোনটি? হৃদরোগ নিবারণ মানে অ্যাঞ্জাইনা পিক্টোরিস অ্যাঞ্জাইনা পিক্টোরিস নিবারণে কোনটি ওষুধ রূপে ব্যবহার করা হয়? নাইট্রোটুলুইন, নাইট্রোগ্লিসারিন অ্যাঞ্জিনা পিক্টোরিস নিবারণে ব্যবহার করা হয় ওষুধ রূপে। হাত বোমা বা হ্যান্ড গ্রেনেড তৈরিতে কোনটি ব্যবহার করা হয়? এই যে হ্যান্ড বোমা, এগুলো হচ্ছে দেখো টিএনটি দিয়ে হ্যান্ড বোমা তৈরি করা হয়। আচ্ছা, ডেটলের মূল উপাদান কোনটি? ডেটলের মূল উপাদান হচ্ছে ক্লোরোজাইলিনল। এখন দেখো, ডেটলের ক্ষেত্রে অনেকগুলো উপাদানই রয়েছে, আইসোপ্রোপাইল অ্যালকোহলও থাকে, ক্লোরোজাইলিনল থাকে, আর অনেক কিছু থাকে, সুগন্ধি থাকে, সাবান টাবানের অনেক কিছু থাকে। তো এগুলোর ভিতরে যে মূল উপাদান যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ক্লোরোজাইলিনল আবার সুন্দরভাবে উৎপন্ন করা হয়, এটা পরীক্ষায় আসে, সিকিউর জন্য একটু পড়নীয় যে ডেটল কিভাবে প্রস্তুত করা হয়। আর ক্লোরোজাইলিনল এই রিয়েকশনটা তুমি একটু মনে রাখতে পারো, সংকেতটা কিরকম হয়। দেখো, এই যে বেনজিনটা থাকে, বেনজিন আঁকবা, আঁকার পর যেহেতু একটা জাইলিনল যেহেতু আছে, তার মানে একটা অল রয়েছে, মানে হচ্ছে ওএস রয়েছে। আচ্ছা, এর নিচ বরাবর একদম দিয়ে দাও সিএল। ওকে, এখন দেখো এই একটা অবস্থা তৈরি হয়েছে, বাকি আছে দেখো দুইটা হাত পা এখানে আছে, তাহলে এখানে আমরা CH3, এখানে আমরা CH3, আর মাঝখানে একটা গোল্লা দিয়ে দিলাম। বাস, এই যে একটা সংকেত তৈরি হলো, এটাই হচ্ছে আমাদের সেই ক্লোরোজাইলিনল। আচ্ছা দেখো, সেলুলোজের কোন বন্ধনটি বিদ্যমান? সেলুলোজে বিটা গ্লাইকোসাইড বন্ধন বিদ্যমান। বিটা গ্লাইকোসাইড বন্ধন বিদ্যমান, ঠিক আছে, সেলুলোজে বিটা গ্লাইকোসাইড বন্ধন বিদ্যমান। তো এটা কি ধরনের বন্ধন একটু দেখো, যে আমাদের যে অণুগুলো ছিল, যদি এটা বায়োলজির বিষয়, তারপরে টাকায় দিচ্ছি। বায়োলজিতে কিন্তু এটা আছে, বায়োলজিতে এটা আছে, ওটা লিখলাম নাকি? এখানে, ওকে। তো এখানে এটা ছিল 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 4 নম্বর কার্বন। 1 নম্বর কার্বন আর 4 নম্বর কার্বন, এই দেখে কি হয়, এখানে হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল, ওটা লিখে ফেলছে নাকি জানি না। যাই হোক, আর বাকিগুলো এগুলোতে কি হয়, এগুলোতে ওএস আর হচ্ছে এইচ ঢোকে, ওএস ঢোকে, এগুলো ঢোকে, তাই না? এখানে হচ্ছে সিএস
টু ওএস, বাস এগুলো থাকে। এখানেও সেম এরকম একটা জিনিস। তাহলে এই যে বন্ধনটা এটা হচ্ছে বিটা গ্লাইকোসাইড, বিটা গ্লাইকোসাইড। আচ্ছা, তো বিটা গ্লাইকোসাইড বন্ধনটা এখানে আছে। তো আলফা গ্লাইকোসাইড বন্ধনটা কিরকম হয়, তখন দুইটাই উপরে থাকতো। আলফা গ্লাইকোসাইডের ক্ষেত্রে দুইটা হাইড্রোজেনই উপরে থাকতো। আচ্ছা দেখো, এই যে বন্ধনটা এগুলো কোথায় থাকে, সেলুলোজের মাধ্যমে বিদ্যমান থাকে। আরেকটা ইনফরমেশন এখান থেকে মনে রাখো, যে জৈব যৌগের সবচেয়ে বেশি পরিমাণ যৌগ রূপে বিদ্যমান থাকে এই সেলুলোজ। এই সেলুলোজে যে আমাদের জৈব যৌগের যে রসায়নের যে যৌগগুলো রয়েছে, এটা সবচেয়ে বেশি সেলুলোজের ভিতরে বিদ্যমান। দেখো এখানে একটা পেপটাইড বন্ধন দেওয়া আছে, CONH, কোন শ্রেণী বন্ধন? আচ্ছা, এটা পেপটাইড বন্ধন, এখানে দেওয়াই আছে পেপটাইড বন্ধন, জিজ্ঞেস করছে কোন শ্রেণী বন্ধন। দেখো CONH, এটা হচ্ছে একটা পেপটাইড বন্ধন। এই পেপটাইড বন্ধনটা কোথায় থাকে? আচ্ছা, এগুলো সব বায়োলজির পড়া চলে আসতেছে। দেখো, পেপটাইড বন্ধনগুলো হচ্ছে আমাদের যে অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে, অ্যামাইনো অ্যাসিডগুলো একটার সাথে একটা যে যুক্ত থাকে, সেই যুক্তের বন্ধন, যে বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, সেই বন্ধনটা হচ্ছে পেপটাইড বন্ধন। তো অ্যামাইনো অ্যাসিডগুলো দেখো, অ্যামাইনো অ্যাসিডগুলো হচ্ছে দুটা অবশ্য ভিন্ন অ্যামাইনো অ্যাসিড থাকতে হয়, দুইটা ভিন্ন অ্যামাইনো অ্যাসিডের ভিতর এই পেপটাইড বন্ধনটা যুক্ত করে। তো এখানে একটা মজার জিনিস হচ্ছে, এই পেপটাইড বন্ধনটা যখন একটার সাথে একটা যুক্ত করে, তখন যে যৌগটা তৈরি হয় ওইটার নাম হয় ডাইপেপটাইড, কারণ দুইটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে একটা ডাইপেপটাইড গঠন বন্ধ করে, ডাইপেপটাইড যৌগ তৈরি করে। দেখো, দুইটি পেপটাইড বন্ধন যুক্ত হয়ে কি গঠন করে? এই সেম প্রশ্ন একটু আগে আমি বললাম, দুইটি পেপটাইড বন্ধন যুক্ত হয়ে ট্রাইপেপটাইড তৈরি করবে। এখন দেখো, একটা পেপটাইড বন্ধনের মাধ্যমে দুইটা অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত করে, একটু খেয়াল করো। ধরো আমি অ্যামাইনো অ্যাসিড লিখি, আচ্ছা, এটা যুক্ত করে কি একটা পেপটাইড বন্ধন আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত করে। আমি এই দ্বারা বুঝিয়ে দিচ্ছি সংক্ষেপে। দেখো, এই অ্যামাইনো অ্যাসিডটাকে, দুইটা অ্যামাইনো অ্যাসিডটাকে একটা পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত করে। ক্লিয়ার? এখন দেখো, পেপটাইড বন্ধন যদি আরেকটা থাকে, তখন কি করবে, ও এটার সাথে যুক্ত করে আরেকটা পেপটাইড বন্ধনের সাথে যুক্ত করবে। তার মানে এখানে দেখো কয়টা অ্যামাইনো অ্যাসিড, একটা দুইটা তিনটা একসাথে যুক্ত হচ্ছে। এজন্য আমরা এটাকে বলবো ট্রাইপেপটাইড। এটাকে কি বলবো? ট্রাইপেপটাইড যৌগ। আর যখন একটা পেপটাইড বন্ধন ছিল, ধরো একটা অ্যামাইনো অ্যাসিড দুইজনের মাধ্যমে যে বন্ধনটা গঠন করছিল, এই বন্ধনটা হচ্ছে ডাইপেপটাইড, দুইটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত ছিল। ট্রাইপেপটাইড। ডিএনএ কি? ডিএনএ একটা বৃহৎ পলিমার, অনেকগুলো পলিমার একসাথে যুক্ত হয়ে একটা ডিএনএ সিঁড়ির মতো তৈরি হয়, হেলিক্স তৈরি হয়। দেখছো তো, বায়োলজির পড়া তো সব এখানেই চলে আসছে। গ্লোভিউলার বা বর্তুলাকার প্রোটিন কোনটি? টারশিয়ারি গঠন। দেখো, নাইলন, নাইলন 6x6, এক্ষেত্রে সিক্স সংখ্যা দুটি নির্দেশ করে কোনগুলো? এগুলো হচ্ছে কার্বন সংখ্যা। এই যে কার্বন সংখ্যা থাকে না, যে হেক্সা মিথাইলের সাথে যে যৌগগুলো ছিল, অ্যামিনোগুলো ছিল, ওখানে কয়টা? 6টা কার্বন ছিল, ওই পাশে আবার 6টা কার্বন ছিল। এই জিনিসগুলো হচ্ছে, এটা কি নির্দেশ করে? কার্বন সংখ্যা নির্দেশ করে, তাই না? এত কার্বন সংখ্যা নির্দেশ করে। হুম। তো এগুলো হচ্ছে এদের কার্বন সংখ্যা নির্দেশ করবে। ছয়টা ছিল এখান থেকে, ওদের যে হেক্সা মিথাইল যৌগটা ছিল ওটার সাথে, আর 6টা হচ্ছে ওখান থেকে যে অ্যাসিডটা ছিল ওখান থেকে 6টা। আচ্ছা, এই যে এটা NH2 থাকবে, 6টা এখানে ছিল। তো এগুলো যখন যুক্ত হয়, এখানে আরেকটা যৌগ ছিল, কি এখানে ছিল আরেকটা যৌগ, যখন অ্যাসিডগুলো ছিল, 4, এখানে COOH। তো দেখো, এখানে একটা দুইটা, ভিতর হচ্ছে 4টা, আর এখানে দেখো 6টা। তাহলে 6:6, 6:6।
মানে 6টা কার্বন সংখ্যা নির্দেশ করে। অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার কোনটি? গ্লাইকোজেন। অতিরিক্ত খাদ্য যদি আমরা গ্রহণ করি আমাদের লিভারে গ্লাইকোজেন চলে আসে। দেখো বায়োলজির পড়ালেখা তোমরা কিন্তু এখানে পড়তেছো। নাইলন কোন ধরনের পলিমার? নাইলন একটা নাইলন, যেহেতু এটা আমরা কৃত্রিম তো অবশ্যই না, প্রাকৃতিক কি কৃত্রিম, প্রাকৃতিক তো অবশ্যই না, কৃত্রিম পলিমার, আমরা তো নিজেরা বানাই নাইলনটাকে। কোন পদ্ধতিতে কার্বন শিকল হ্রাস করা হয়? এখন দেখো কার্বন শিকল হ্রাস করা হয় ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন এটার মধ্যেই কিন্তু বলা আছে কার্বন সংখ্যা কমাও। তো উডস বিক্রিয়া যেটা আছে, উডস বিক্রিয়ার মাধ্যমে কার্বন সংখ্যা হচ্ছে দ্বিগুণ করা হয়, কিন্তু উডস বিক্রিয়া, উডস ফিটিক বিক্রিয়া, এগুলোর মাধ্যমে কার্বন সংখ্যা দ্বিগুণ করা হয়। কোন পদ্ধতিতে কার্বন শিকল বৃদ্ধি করা যায়? দেখো একই প্রশ্ন ঘুরে ফিরে আসতেছে। উডস বিক্রিয়ার মাধ্যমে কার্বন শিকল বৃদ্ধি করা যায়। নিচের কোন যৌগে নাইট্রাইল কার্যকরী মূলক বিদ্যমান? নাইট্রাইল মানে সিএন যে মূলকটা আছে, দেখো এখানে সিএন মূলকটা রয়েছে, নাইট্রাইল মূলকটা সিএন, এটা কিন্তু এখানে রয়েছে। আচ্ছা দেখো, কোন বিকারক ফেনোলিক ওএস মূলক শনাক্তকরণে ব্যবহার করা হয়? তো আমরা সবার প্রথমে যে প্রশ্নটা দেখছিলাম যে হাইড্রক্সি মূলক যেটা শনাক্তকরণের ক্ষেত্রে সোডিয়াম ধাতুর সাহায্যে শনাক্ত করা যায়। সোডিয়াম ধাতুর সাহায্যে এখানে বিক্রিয়া করে অ্যালকক্সি সোডিয়াম অক্সাইড তৈরি করে, তাই না? অক্সাইড তৈরি করে। আর এর সাথে আমরা আরো কিছু বিক্রিয়া দেখলাম, যেটা হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এস্টার তৈরি করে, অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে, ওখানেও ওরা HCl যেটা তৈরি করে, HCl তৈরি করে বাই প্রোডাক্ট হিসেবে, যেটা আমরা চিনি। আর সাথে আমাদের ওখানে কি তৈরি করে? ইথার কিটোন। আচ্ছা দেখো বিক্রিয়া করলে দেখা যাবে। আর সোডিয়াম বাইকার্বনেটের সাথে এটা আসলে বিক্রিয়াটা, এটার সাথে বিক্রিয়া শনাক্তকরণ নয়, তোমাদের ব্যবহারিক একটা অংশ আছে দেখবা, বই সম্ভবত 298 বা 99 এরকম একটা পেজ, এই রেঞ্জের কাছাকাছি একটু খুললেই দেখবো যে ব্যবহারিক অংশের ভিতরে মিথানল বা ফেনোলিক যৌগ বা ওএস মূলকটা ওএস মূলকটা ওএস মূলকটা শনাক্তকরণে কি কি ব্যবহার করা হয়? আচ্ছা এখানে কি বলেছে? বিকারক ফেনোলিক ওএস, এটা ফেরিক ক্লোরাইড তোমাদের দেওয়া আছে বইতে, মেবি, হ্যাঁ ফেরিক ক্লোরাইডটা দেওয়া আছে হাজার বইতে। আরেকটা আছে আমাদের যে শুধু অ্যালকোহল, যেটা সেটা হচ্ছে আমরা ধাতব সোডিয়াম ব্যবহার করতাম, অনেকগুলো বিষয় আছে। আচ্ছা, নিচের কোন যৌগটি ইলেকট্রোফিলিক যৌথ বিক্রিয়া বেশি সক্রিয়? তো ইলেকট্রোফিলিক যৌথ বিক্রিয়া এক্ষেত্রে আমাদের যে কার্বন কার্বন যে দ্বিবন্ধন থাকবে, কার্বন কার্বন যদি দ্বিবন্ধন থাকে তখন এটা ইলেকট্রোফিলিক যৌথ বিক্রিয়া দেয়। তাহলে দেখো এখানে বিউটিন আছে, পেন্টাইন আছে, পেন্টাইন, বিউটেন। তো দেখো নিচের গুলো হচ্ছে কার্বন কার্বন 3 কার্বন এগুলোতে, এবং এটা হচ্ছে কার্বন কার্বন এক বন্ধন। তো আমরা উপরে যেটা পাচ্ছি বিউটিন, ওটা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। উডসফিটিক বিক্রিয়া কোনটি উৎপন্ন হয়? উডসফিটিক বিক্রিয়া এটা অ্যালকেনি তৈরি করে, এটা হচ্ছে অ্যালকেন তৈরি করে বলতে উডসফিটিক বিক্রিয়া হচ্ছে উডস বিক্রিয়ার মতোই একটা বিক্রিয়া। উডস বিক্রিয়া কি করে? দুইটা অ্যালকাইল বিক্রিয়া করে কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। আর এই ক্ষেত্রে কি হয় যে একটা যে তোমার অ্যারোমেটিক যৌগ থাকে, যেটা হচ্ছে ক্লোরিন, ধরো, বা দেখো আমাদের কি ছিল CH3, ধরো এখানে একটা অ্যালকাইল হ্যালাইড ছিল, তাই না? তো অ্যালকাইল হ্যালাইড এখানের সাথে সোডিয়াম বিক্রিয়া করে কি হতো? ডিওনি অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি সোডিয়াম অণু দিতাম, শুষ্ক ইথার দিতাম, তখন এখানে কার্বন সংখ্যা কি হতো? দ্বিগুণ হয়ে যেত, মানে এক কার্বন থেকে দ্বিগুণ হয়ে যেত। আর এই জায়গায় যদি আমরা এটা না দিয়ে যদি আমরা এই জিনিসটা দিতাম, তখন কি হতো? এই জিনিসটা দিতাম, তখন কি হতো? অ্যালকাইল হ্যালাইড, উচ্চতর অ্যালকাইল হতো, অ্যালকাইল বেনজিন তৈরি হতো, অ্যালকাইল বেনজিন তৈরি হতো। ঠিক আছে, মানে হচ্ছে বেনজিন রিংটার সাথে ওই ইয়াটা যুক্ত হয়ে যেত, অ্যালকাইল গ্রুপটা যুক্ত হয়ে যেত। ক্লিয়ার কি? না ক্লিয়ার না। আচ্ছা, এটাকে যদি ভাঙি, দেখো ইঞ্জিন,
উডস বিক্রিয়া মেনলি কি হয়, অ্যালকাইল, দুইটা অ্যালকাইল মূলক, অ্যালকাইল হ্যালাইড যেটা থাকে ওইটা যুক্ত হয়ে অ্যালকেন তৈরি করে, তাই না? দুইটা অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল মূলকগুলো, হ্যালাইড মূলকগুলো মুক্ত হয়ে শুধুমাত্র অ্যালকাইল মূলকগুলো যুক্ত হয়ে যায়। এই জায়গায় কি হয়, এই জায়গায় একটা বেনজিন মূলক থাকে, এখানে একটা বেনজিন মূলক যুক্ত হবে, মানে আরেকটা হবে অ্যালকাইল হ্যালাইড CH3H, বাস এরকম দুইটা জিনিস থাকবে এই জায়গায়। তখন কি হবে, এই দুইটা এসে যুক্ত হবে এখানে, এই দুইটা এসে যুক্ত হবে, তখন জিনিসটা কি দাঁড়াবে দেখো, এ একটা জগৎ তৈরি করবে। এখন দেখো এতটুকু অংশটুকু কি, এতটুকু অংশটুকু হচ্ছে অ্যালকাইল, আর এটা অংশটুকু কি, নিচের অংশটুকু হ্যালাইড বা কি বেনজিন। তাহলে টোটালটাকে আমরা কিভাবে বলতে পারি, অ্যালকাইল বেনজিন। আসলে জিনিসটার নাম আমরা যদি যেভাবে চিনি সেটা হচ্ছে টোলুইন, এটাকে টোলুইন বলা হয়। তো টোলুইন সম্পর্কে আরেকটু তথ্য তোমরা জেনে রাখতে পারো, এটা হচ্ছে একই সাথে অ্যারোমেটিক এবং অ্যালিফেটিক দুইটা বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে, কারণ হচ্ছে এখানে CH3 এর জন্য এবং হচ্ছে এই বেনজিন বলয়ের জন্য। তো এটা কোত্থেকে আসলো দেখো কিভাবে, আমাদের এই যে এই অংশটুকু এটা এলিফেটিক ছিল, এটা হচ্ছে অ্যারোমেটিক। কোন যৌগটি হফম্যান ক্ষুদ্রাংশকরণ বা ডিগ্রেডেশনকরণ বিক্রিয়া প্রস্তুত করা হয়? তো হফম্যান ক্ষুদ্রাংশকরণ বা ডিগ্রেডেশন বিক্রিয়া কি তৈরি করা হয়, এবং দেখো অ্যালকাইল নাইট্রাইল যেটা আছে এই যে RCN, অ্যামোনিয়া। ও আচ্ছা, এটা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, ডিগ্রেডেশন হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াটা, আর ওইটা হচ্ছে ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন প্রক্রিয়াটাই কিন্তু হচ্ছে ওখান থেকে তোমার যেই লাস্টের যে অংশগুলো থাকে, যেমন COOH যে মূলকটা থাকে ওটার সাথে এনে থাকে, ওই সম্পূর্ণ অংশটা সোডিয়াম নাইট্রেট তৈরি হয়ে যায় এবং বাকিটা অ্যালকাইল মূলকে পরিণত হয়ে যায়, অ্যালকাইল মূলকে পরিণত হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, ডিগ্রেডেশন। 36 নম্বর। আচ্ছা, তো এটা একটু ভালোভাবে দেখে নিও, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বা ডিগ্রেডেশন বিক্রিয়াটা। আচ্ছা, ডাও প্রণালীতে নিচের কোন যৌগটি উৎপন্ন করা হয়? দেখো ফেনল উৎপাদন ক্ষেত্রে ডাও প্রণালীতে ব্যবহার করা হয়। তো ডাও প্রণালী, কিউমিন পদ্ধতি, আরো অনেকগুলো পদ্ধতি আছে যে এখান থেকে ফেনল তৈরি করা হয়। তো ডাওয়ের ক্ষেত্রে কি হয়, ডাওয়ের ক্ষেত্রে প্রথমে বেনজিন থাকে, সেখানে আমরা ক্লোরিন ঢুকাই, ক্লোরিন থেকে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া করি। তারপর যেই সোডিয়াম ফিনাইড যেটা তৈরি হয় ওইটার সাথে আবার আবার আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া দিই, তখন ওখান থেকে তৈরি হচ্ছে অ্যালকোহলটা তৈরি হয়। তো ওইটা হচ্ছে ডাও প্রণালী। তো ডাও প্রণালীর মাধ্যমে ফেনলটা যে তৈরি হয় সেটা আহ, তোমাদের সিকিউর জন্য কিন্তু এটা আসে, যে কিভাবে ফেনল উৎপন্ন করা যায় ডাও প্রণালীর সাহায্যে, এটা ব্যাখ্যা করো। তখন সুন্দর করে 3টে স্টেপে বিক্রিয়াটা করে দিবা। এই যে বেনজিন থেকে শুরু করে বিক্রিয়াটা শুরু করে দিবা। প্রথমে এখানে ক্লোরিনেশন করবা, এখানে যা যা ছিল জিনিসপত্র দিয়ে, তখন এই জায়গায় কি হবে, তখন এটার সাথে আবার আমাদের কি করতে হবে, এই জায়গা থেকে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিবা, তখন এরকম একটা জিনিস তৈরি হবে, সোডিয়াম সোডিয়াম ফিনাইট। এটার সাথে যদি আবার আমরা HCl বিক্রিয়া দিই, তখন এই জায়গা থেকে চলে আসবে, বাস। দেখো নিচের কোনটি থেকে পচা মাছের গন্ধ পাওয়া যায়? তো অ্যামাইড, ফ্যাটি অ্যাসিড, অ্যামিন, কিটোন। তো এই জায়গায় দেখো অ্যামিনের কারণে কিন্তু এই জায়গাটায় পচা মাছের গন্ধ পাওয়া যায়, অ্যামাইড না, অ্যামিন। কোন যৌগ ও ফেনল কোন যৌগ ও ফেনলের বিক্রিয়ায় ব্যাকলাইট উৎপন্ন করে? আচ্ছা, ব্যাকলাইট উৎপন্ন করে কোন যৌগ ও ফেনল, এখানে এটা দেওয়া হয়নি, একটা মিসিং আছে টাইপিংয়ে।
কোন যৌগ ও ফেনলের বিক্রিয়ায় ব্যাকল উৎপন্ন হয়? আচ্ছা, দেখো এটা কোশ্চেনই সম্পূর্ণ হয়নি। এই জায়গায় দেওয়া আছে ফর্মিক অ্যাসিড যেটা আছে HCHO। কোন যৌগটি অ্যালিফ্যাটিক ও অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে? এই যে দেখো একটু আগে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করে আসছিলাম, যে উডসফিটিক বিক্রিয়া থেকে ওখানে যে টোলিন উৎপন্ন হয়েছিল, এই টোলিন জিনিসটা অ্যারোমেটিক এবং অ্যালিফ্যাটিক উভয় ধর্ম প্রদর্শন করে। যে একটু আগে কিন্তু এটা বিশ্লেষণ করে আসছিলাম। তো সোডালাইম কোনটি? সোডালাইম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি ক্যালসিয়াম অক্সাইড যেটা থাকে, এই সোডালাইম। দেখো এই সোডালাইমের কথা মনে পড়ে গেল যে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটার কথা বলছিলাম, যেখানে কার্বনের সংখ্যা কমে ফেলে, তো ওখানে কিন্তু এই সোডালাইমটা বিক্রিয়া করে। এই যে আমাদের যে এটা ছিল, এটার সাথে যদি আমরা এই সোডালাইমটা দিতাম, তখন একটু তাপ দিতে হয়, তখন এই জায়গাটা আমাদের কি হয়, একটা অ্যালকালিমূলক অ্যালকেন তৈরি হয়ে যায়, এবং এই জায়গাটা হচ্ছে সোডিয়াম কার্বনেট তৈরি হয়ে যায়। ওকে, নিচের কোন যৌগটি আলোক সক্রিয়? তো আলোক সক্রিয় হইতে গেলে কি করতে হবে? আলোক সক্রিয় হইতে গেলে অবশ্যই একটা কাইরাল কার্বন থাকতে হবে, তাই না? দেখো কাইরাল কার্বন কোথায় থাকতে পারে, মানে হচ্ছে একটা কার্বনে 4টা ভিন্ন ধরনের মূলক থাকতে হবে, তাই না? তো এই জায়গায় আছে CH NH2 COOH। এটা তো হচ্ছে না। উপরেটা দেখি CH3CH, এটার সাথে নাইট্রিল মূলক আছে। হ্যাঁ, দেখো প্রথমটা কিন্তু হতে পারে, প্রথমটা হবে। প্রথমটা দেখো এই 2 নম্বর যে কার্বনটা আছে, এটার সাথে 4টা আলাদা আলাদা মূলক আছে, 4টা আলাদা আলাদা মূলক আছে। দেখো, তো এই মূলক, এই কার্বনের সাথে দেখো হাইড্রোজেন একটা আলাদা মূলক, এটা যদি আলাদা করো, দেখো এই যে এখানে একটা মূলক আলাদা, এবং মিথাইল একটা মূলক, এবং COOH একটা মূলক। তো চিন 4টা যদি আলাদা আলাদা মূলক থাকে, তাহলে এটাকে আমরা কি বলি? কাইরাল কার্বন বলি। দেখো এই কার্বনটার সাথে 4টা আলাদা আলাদা মূলক রয়েছে কিন্তু, আর উপরের এই মূলকটা ওই কার্বন 1 2 3 কার্বন। আচ্ছা, দেখো তাহলে এটা একটা কাইরাল কার্বন। কি করতেছে এসব, ভুল টুল দিয়ে আছে কেন? তো দেখো এটা আবারও ভুল দেওয়া আছে, এটা প্রথমটাই সঠিক উত্তর হবে। তো এটা হবে সঠিক উত্তর, প্রথমটা, এটা না। তো এটা হচ্ছে জ্যামিতিক সমানতা হইতে পারে, জ্যামিতিক সমানতা হইতে পারে, কিন্তু হচ্ছে কাইরাল বা আলোক সক্রিয় না, আলোক সক্রিয় কিন্তু এটা না। ঠিক আছে, জ্যামিতিক সমানতাও না, এখানে দুইটা একই একই যৌগ হয়ে যায়, জ্যামিতিক সমানতা হবে না, এটা কিছুই হচ্ছে না। 1 নম্বরটি হচ্ছে আলোক সক্রিয়, যেহেতু এখানে একটা কাইরাল কার্বন আমরা পাচ্ছি। আচ্ছা দেখো, ফর্মিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় দ্রবণ, এই বিক্রিয়াটা কি কি তৈরি করতেছে? এই বিক্রিয়াটা এখান থেকে, আচ্ছা, ফর্মিক অ্যাসিড, এখানে দেখো আলফা কার্বনে কোনো আলফা কার্বনই নেই, তার মানে এটা একটা কেনিজেরও বিক্রিয়া দিচ্ছে, যেহেতু গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড, গাঢ় যদি ক্ষার থাকে তখন এটা কেনিজেরও বিক্রিয়া দেয়, এবং আলফা কার্বন নাই, আলফা কার্বন বিহীন অ্যালডিহাইড গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড বা গাঢ় ক্ষারের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? একবার অ্যাসিড তৈরি করে, একবার অ্যালকোহল তৈরি করে, মানে একবার জারিত হয়, একবার বিজারিত হয়। তো এখানে কি হচ্ছে দেখো, অ্যালকোহল তৈরি হলে এই যে একটা অ্যালকোহল তৈরি হলো, আর জারিত হয়ে এখানে অ্যাসিড তৈরি করলো, অ্যাসিড তৈরি হয়ে এখানে সোডিয়ামটা যুক্ত হয়ে সোডিয়াম অ্যাসিড তৈরি হয়।
ফেলিং দ্রবণ ও টলেন বিকারক দ্বারা নিচের কোন গ্রুপের মধ্যে পার্থক্য করা যায়? ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক হচ্ছে অ্যালডিহাইড ও কিটোনের ভিতর পার্থক্য করা যায়, খুবই কমন। নিচের কোনটি ইলেকট্রোফাইল? দেখো, যার ইলেকট্রনের অভাব আছে তার ইলেকট্রোফাইল BF3, ইলেকট্রনের খুবই অভাব। আচ্ছা, নিচের কোন যৌগে হাইড্রোজেন নেই? কোন জৈব যৌগে হাইড্রোজেন নেই? আয়োডোফ্রম, ডাইক্লোরোমিথেন, হেক্সাক্লোরোবেনজিন। হেক্সাক্লোরোবেনজিন, আচ্ছা দেখো, হেক্সাক্লোরোবেনজিন বা সাইক্লোহেক্সেন না, হেক্সাক্লোরোবেনজিন এখানে কোনো হাইড্রোজেন নাই। হেক্সাক্লোরোবেনজিন এখানে কোনো হাইড্রোজেন নাই, কারণ সবগুলো হাইড্রোজেনের জায়গায় কি আছে? সবগুলো হাইড্রোজেনের জায়গায় এখানে ক্লোরিন আছে। আর গ্যামেক্সিন পাউডার সংকেত কোনটি? গ্যামেক্সিন পাউডার সংকেত হচ্ছে, দেখো সবগুলো 6 থাকবে, ছয়টা ছয়টা কার্বন, 6টা হাইড্রোজেন, 6টা ক্লোরিন, সবগুলো 6 করে। এটা হচ্ছে গ্যামেক্সিন। আচ্ছা, আয়ার বর্নলিতে এই কোশ্চেনটা মেবি মিস্টেক করে চলে আসছে, 48 নম্বর। আচ্ছা, এই পর্যন্ত ছিল তোমাদের এই অংশটুকু। আমরা নেক্সট ক্লাসগুলোতে বহুপদী ও সমাপ্তি সূচক যে অংশটা আছে এটা কমপ্লিট করব। ওকে, তো আরও 2টা ক্লাস নেওয়া লাগবে। বহুপদীর জন্য একটা ক্লাস নিচ্ছি, আর অভিন্নর জন্য আরেকটা আলাদা ক্লাস নিচ্ছি। আর যদি পারি 2টা একসাথে করে দেবো।